আজকের গল্প পাঠের আসরে আপনাকে স্বাগতম। আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস মেঘ বলেছে যাব যাব। আজকে উপন্যাসটির ৭ম পর্ব। $১০০ নোটটা হাসান ভাঙিয়েছে। তার ভাগ্য ভালো, ডলারের দাম হঠাৎ চড়ে যাওয়ায় ৩,৭০০ টাকা পেয়ে গেছে। ১০০ টাকার নোটে পাঞ্জাবির পকেট ভর্তি। একটা হাত সবসময় পাঞ্জাবির পকেটে রাখতে হচ্ছে, সবসময় টাকা ছুঁয়ে থাকা। হাসান আজ কিছু উপহার কিনবে। লিটনের স্ত্রীর জন্য ভালো একটা শাড়ি, লিটনের জন্য একটা পাঞ্জাবি, পায়জামা এবং একজোড়া স্যান্ডেল। লিটনের স্যান্ডেল দেখে সেদিন খুব মায়া লেগেছিল। উপহারের চেয়ে টাকাটা পেলে তাদের কাজে লাগত। সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় বিয়ে করার যন্ত্রণায় হাসানকে যেতে হয়নি। এটা কম কি? তার জীবনে যা ঘটেছে মনে হয় ঠিকই ঘটেছে। তিতলির ভালো বিয়ে হয়েছে। প্রথম কিছুদিন সে কষ্ট করবে, তারপর সেই কষ্ট গা সহা হয়ে যাবে। সব কষ্টই মানুষের একসময় শেষ হয়ে যায়। মানুষের কষ্ট গ্যাস বেলুনের মতো উঁচুতে উঠে থাকে। এক সময় না এক সময় সেই বেলুন নেমে আসতে থাকে। বেলুন ভর্তি গ্যাস থাকে ঠিকই, তবে গ্যাসের বেলুনকে উড়িয়ে রাখার ক্ষমতা থাকে না। হাসান সুন্দর একটা সিল্কের শাড়ি কিনল। শাড়ি কেনার সময় তিতলির কথা মনে পড়ল। কোন রংটা তিতলিকে মানাবে ভেবে কেনা। শাড়ি পছন্দ করার একটা বুদ্ধিও তিতলি তাকে শিখিয়ে দিয়েছিল। সেই বুদ্ধিটাও খুব সুন্দর। দোকানদার অনেকগুলো শাড়ি মেলে ধরবে, তখন তুমি দেখবে কিছু কিছু শাড়ি তোমার হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে করবে। ওই শাড়িগুলোই শুধু কিনবে। তিতলি সবসময় মজার মজার কথা বলতো, এখনো কি বলে। লিটনকে তার মেসে পাওয়া গেল। কেরোসিনের চুলায় সে ভাত বসিয়েছে। একটা বাটিতে ডিম ফেটে রেখেছে। ভাত নেমে যাবার পর ডিম ভাজবে। লিটন হাসানকে দেখে লাফিয়ে উঠল। আরে তুই? ভাবিকে দেখতে এসেছি, আমাকে নিয়ে চল। লিটন হাসি মুখে বলল, আশ্চর্য কাণ্ড, আমি গতরাতে স্বপ্নে দেখেছি তুই এসেছিস। খুবই অদ্ভুত একটা স্বপ্ন। দেখি কি, আমি আর শম্পা কক্সবাজারে বেড়াতে গেছি। সন্ধ্যাবেলা সমুদ্রের পাড়ে হাঁটছি। হঠাৎ শম্পা চেঁচিয়ে বলল, ওই দেখো, তোমার বন্ধু বসে আছে। আমি বললাম, তুমি তো তাকে কোনোদিন দেখোনি, চিনলে কি করে? শম্পা তখন এমন হাসতে শুরু করলো যে হাসির শব্দে ঘুম ভেঙে গেল। ঘড়িতে দেখি রাত ৩টা বাজে। তারপর আর ঘুম হয়নি। রাতে চা বানিয়ে খেলাম। সকালে দোকান থেকে পরোটা এনে খেয়েছি। এখন 11টা বাজে। এর মধ্যে খিদে লেগে গেছে, ভাত বসিয়েছি। নিজেই রান্না করে খাস? হ্যাঁ, খরচ বাঁচে। অবস্থা কাহিল রে দোস্ত। তুই ভাত খেয়ে নে, আমি বসি। তোকে একটা ডিম ভেজে দেই, খা। না, আমি খাবো না। খা না রে দোস্ত, আমি গরিব মানুষ, আর বেশি কি দেব। দাঁড়া, আমি চট করে একটা ডিম নিয়ে আসি। আমার জন্য কিচ্ছু আনতে হবে না, তুই খেয়ে শেষ কর। তোর জন্য একটা পাঞ্জাবি এনেছি, গায়ে দিয়ে দেখ লাগে কিনা। আমার জন্য পাঞ্জাবি কেন? আমি কি করলাম? তুই বিয়ে করেছিস, ফকির অবস্থায় বিয়ে করে যে সাহস দেখিয়েছিস, সেই সাহসের পুরস্কার। মাই গড, স্যান্ডেলও কিনেছিস নাকি? হ্যাঁ। তোর এখনকার স্যান্ডেল জোড়া দয়া করে আমার হাতে দে, আমি নিজে ডাস্টবিনে ফেলবো। এত দামি পাঞ্জাবি কিনেছিস, টাকা পেলি কোথায়? তোর কি চাকরি বাকরি কিছু হয়েছে? না। শোন লিটন, তোদের উপহার দেওয়ার জন্য আমি কিছু টাকা বাজেট করেছিলাম। উপহার কেনার পর কিছু টাকা বেঁচে গেছে। এই টাকাটাও আমি দিতে চাই। কার কাছে দেব? তোর কাছে না তোর স্ত্রীর কাছে? লিটন কথা বলছে না। তার ডিম ভাজা হয়ে গেছে। আগুন গরম ভাত সে কপ কপ করে খাচ্ছে। অভাবের সময় মানুষের খিদে বেশি লাগে, এটা বোধহয় ঠিক। হাসান। তুই যে খুব অদ্ভুত একটা প্রাণী, তা কি তুই জানিস? না, তোর বন্ধু বান্ধবরা সবাই কিন্তু এটা জানে। জানলে তো ভালোই। কত মানুষের দোয়া যে তোর উপর আছে। দোয়ায় তো কাজ হয় না। তা হয় না, কাজ হলে আমার দোয়াতেই তোর সব সমস্যার সমাধান হয়ে যেত। ভালো চাকরি বাকরি করে সুখে ঘর সংসার করতি।
আমি সুখেই আছি। সুখে থাকলে তো ভালোই। লিটন নতুন পায়জামা পাঞ্জাবি পরল, স্যান্ডেল পরল, হাসি মুখে বলল, হাসান, আমাকে কেমন দেখাচ্ছে? খুবই ভালো দেখাচ্ছে, শুধু মুখে খোঁচা খোঁচা দাড়িটাই সমস্যা করছে। ভালো মতো শেভ কর। নাপিতের দোকানে শেভ করব। শম্পা আজ কি যে খুশি হবে, ওর খুশি খুশি মুখ চোখের সামনে দেখতে পাচ্ছি। গত 4 দিন তার সঙ্গে দেখা হয়নি। কেন? খুবই লজ্জার ব্যাপার, তোকে বলতেও লজ্জা লাগছে। লজ্জা লাগলে বলার দরকার নেই। শোন, তোকে না বললে আর কাকে বলবো। হয়েছে কি, শেষবার যখন শম্পার সঙ্গে দেখা হলো, সে হঠাৎ খুব লজ্জিত ভঙ্গিতে বলল, তুমি আমাকে কিছু টাকা দিতে পারবে? আমি বললাম, কত? সে বলল, 500 টাকা দিলেই হবে। আমি বললাম, আজ তো সঙ্গে নেই, পরের বার যখন আসবো নিয়ে আসবো। টাকার জোগাড় হয়নি, তাই যাওয়াও হয়নি। আজ যখন তুই বললি উপহার কেনার পর কিছু টাকা বেঁচেছে, তুই টাকাটা দিয়ে দিতে চাস, তখন আমার চোখে পানি এসে গিয়েছিল। তুই বোধহয় লক্ষ্য করিসনি, আমি সেই সময় ডিম ভাজা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। পুরুষ মানুষের চোখের পানি কাউকে দেখাতে নেই। শম্পা শাড়ি দেখে ছেলে মানুষের মতো খুশি হলো। কয়েকবার বলল, আশ্চর্য, এত সুন্দর শাড়ি, এত সুন্দর রং। লিটন বলল, যাও তো, তুমি শাড়ি পরে আসো, আর এই খামটা রাখো। খামে কি? 1000 টাকা আছে, রেখে দাও, টুকটাক খরচ আছে না। শম্পা খুবই লজ্জিতভাবে হাসানের দিকে তাকাচ্ছে। লিটন বলল, হাসান মিষ্টি এনেছে, মিষ্টি ভেতরে দিয়ে আসো, বাচ্চারা খাক। আর শোনো, তুমি হাসানের সঙ্গে 2-1টা কথা বলো, এমন মূর্তির মতো বসে আছো কেন? শম্পা আরো লজ্জিত হয়ে বলল, আমি শাড়িটা পরে আসি। আর শোনো, তুমি এই 4 দিন আসোনি কেন? মানুষের কাজকর্ম থাকে না। শম্পা হাসানকে সম্পূর্ণ অগ্রাহ্য করে লিটনের দিকে তাকিয়ে বলল, আমি গতকাল তোমার মেসে গিয়েছিলাম, তুমি ছিলে না, কেউ তোমাকে বলেনি? কি আশ্চর্য, তুমি মেসে উপস্থিত হলে কোন আন্দাজে? তোমাকে না বলেছি আজে বাজে জায়গায় থাকি, কখনো যাবে না? কেন তুমি 4 দিন আসলে না? শম্পার চোখে পানি এসে গেছে। একটু আগে যে মেয়ে শাড়ি হাতে আনন্দে ঝলমল করছিল, এখন সে প্রায় বাচ্চাদের মতোই শব্দ করে কাঁদছে। হাসান খুব অস্বস্তিতে পড়েছে, আবার তার খুব ভালোও লাগছে। তার মন বলছে লিটনের সব সমস্যার সমাধান হবে, তাদের দুজনের সুন্দর সংসার হবে। সেই সংসারে চাঁদের মতো খোকাখুকু আসবে। ভালোবাসার পবিত্র অশ্রু প্রকৃতি কখনো অবহেলা করে না। লিটন খুবই বিব্রত বোধ করছে। তার অসহায় মুখ দেখেও হাসানের মায়া লাগছে। এদের দুজনের মাঝখানে এখন তার আর থাকা ঠিক না, তার সরে যাওয়া উচিত। কিন্তু এই সুন্দর আনন্দময় দৃশ্য দেখার লোভ সামলানো যাচ্ছে না। লিটন বলল, তুমি যাও তো, শাড়িটা পরে আসো। আর শোনো, প্লেটে করে হাসানকে একটু মিষ্টি দাও, ওর মিষ্টি ওকে খাইয়ে দেই। বেলপাতায় বেলপূজা। এই বলে লিটন হা হা করে হাসতে লাগলো। শম্পা শাড়ি হাতে ভেতরে চলে গেল। লিটন বলল, হাসান, আমার বউকে কেমন দেখলি? সুন্দর, খুব সুন্দর। ছেলে মানুষ, বয়সও অবশ্য কম, জুন মাসে 18 হবে। এই কদিন আসেনি, কেঁদে কেটে কি সিন ক্রিয়েট করলো দেখলি? তুই থাকায় রক্ষা, নয়তো আরো হইচই করত। লিটন, তুই এক কাজ কর, বউকে নিয়ে আজ সারাদিন ঘুরে বেড়া, কিছু টাকা তো আছেই। কোথায় ঘুরবো? জাদুঘর, চিড়িয়াখানা, কিংবা এক কাজ কর, সদরঘাটে গিয়ে একটা নৌকা ভাড়া কর, বুড়িগঙ্গায় নৌকায় করে ঘুরবি। কিছু খাবার দাবার সঙ্গে নিবি, একটা ফ্লাস্কে করে চা। নৌকার ভাড়া কত জানিস? ঘন্টা হিসেবে ভাড়া, 50 টাকা করে ঘন্টা। নৌকায় বসে দুজনে গল্পগুজব করবি। মাঝি বেটা তো সব শুনবে। শুনুক, অসুবিধা কি? তুইও চল আমাদের সাথে। আরে না, আমি না, পুরো ব্যাপারটাই দুজনের। শম্পার চুল কত লম্বা দেখেছিস? হ্যাঁ, খুব লম্বা চুল। সেদিন কি বলল শোন, ফট করে বলল, আমি যদি তার সঙ্গে কোনোদিন ঝগড়া করি তাহলে সে চুল কেটে ফেলবে।
যা সেন্সিটিভ স্বভাব, কেটে ফেলবে তো বটেই। আমি খুব ভয়ে ভয়ে থাকি। লিটন তৃপ্তির হাসি হাসছে। হাসান মুগ্ধ হয়ে লিটনের হাসি দেখছে। না, শম্পা মেয়েটা ভাগ্যবতী। সে তার এক জীবনে অসংখ্যবার স্বামীর সুন্দর হাসি দেখবে। হিসামউদ্দিন সাহেব বাথরুমে ঢুকে কল ছাড়লেন। তখন হঠাৎ তার মনে হলো ভূমিকম্প হচ্ছে, পৃথিবী দুলছে, অস্পষ্ট কাঁপুনি। আশ্চর্য কাণ্ড! সেই কাঁপুনি তার শরীরের প্রতিটি কোষে ঢুকে যাচ্ছে, শরীরও কাঁপছে। ব্যাপারটা কি? তিনি এক হাতে বেসিনে ধরে ভূমিকম্পের ধাক্কা সামলালেন। ভূমিকম্পের সময় ঘরবাড়ি ছেড়ে ফাঁকা জায়গায় ছুটে যেতে হয়। তার পা জমে গেছে। তিনি বাথরুম থেকে বেরোবার আশা ছেড়ে দিলেন। বের হওয়া এখন অসম্ভব। তাকে যেতে হবে দরজা পর্যন্ত। দরজার লক খুলতে হবে। অথচ পা জমে গেছে। ভূমিকম্পের দুলুনি আরও বাড়ছে। তার শরীরের দুলুনিও বাড়ছে। তিনি ভাঙা গলায় ডাকলেন, চিত্রলেখা, চিত্রলেখা। নিজের গলা থেকে আওয়াজ বের হচ্ছে কিনা তাও তিনি বুঝতে পারছেন না। চারদিক থেকে ঝমঝম শব্দ হচ্ছে। সবাই যেন টিনের থালা বাসন হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। তিনি আবারও ডাকলেন, চিত্রলেখা, চিত্রলেখা। কেউ কি আজান দিচ্ছে? তিনি আজানের শব্দও শুনছেন। মহাপ্রাকৃতিক বিপদে মানুষ আজান দেয়। আজান কে দিচ্ছে? মোতালেব? বাথরুমের দরজায় ধাক্কা পড়ছে। কে যেন মিষ্টি গলায় ডাকছে, বাবা দরজা খোলো, দরজা খোলো বাবা। কে ডাকছে? চিত্রলেখা? তার গলা তো এমন না, মনে হচ্ছে 10 বছরের কোনো বালিকা। বাবা তোমার কি হয়েছে? ভূমিকম্প হচ্ছে রে মা, দরজাটা খোলো তো বাবা। আমি নড়তে পারছি না রে মা। খোলা কল দিয়ে ছড়ছড় শব্দে পানি পড়ছে। বাথরুমের আলো উজ্জ্বল হচ্ছে, আবার কমে যাচ্ছে। হিসামউদ্দিন বুঝতে পারছেন তার বাথরুমের দরজার পাশে অনেকেই ভিড় করেছে। দরজায় শব্দ হচ্ছে। তারা বোধহয় দরজা ভাঙার চেষ্টা করছে। সেই চেষ্টা বাদ দিয়ে তাদের উচিত নিরাপদ জায়গায় আশ্রয় নেয়া। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সময় কারো দিকে তাকাতে হয় না। পিতামাতা, পুত্র, কন্যা, স্ত্রী কারো দিকেই না। শুধুই নিজেকে বাঁচানো। তার মধ্যে দোষের কিছু নেই। প্রকৃতি মানুষের ডিএনএ কোডে এই ব্যাপারটা ঢুকিয়ে দিয়েছে। প্রকৃতির মমতা তার সৃষ্টির জন্যে। প্রকৃতি জানে মহাবিপদের সময় যদি একজন অন্যকে বাঁচানোর চেষ্টা করতে থাকে তাহলে কেউ বাঁচবে না। কাজেই প্রকৃতি এই বিধান ডিএনএতে ঢুকিয়ে দিয়েছে, যে বিধানে ভয়ঙ্কর বিপদে মানুষের সব চিন্তা নিজের দিকে কেন্দ্রীভূত হয়। কিন্তু এরা এমন করছে কেন? এরা কেন ছুটে গিয়ে মাঠে কিংবা ফাঁকা রাস্তায় দাঁড়াচ্ছে না? টিনের থালা বাসন পেটানোর বা অর্থ কি? আনন্দের কোনো ব্যাপার তো না যে ঘন্টা বাজাতে হবে। বাথরুমের দরজা ভাঙা হয়েছে। দরজার ওপাশে উদ্বিগ্ন মুখে অনেকেই দাঁড়িয়ে আছে। মোতালেব, রহমতুল্লাহ, চিত্রলেখা। চিত্রলেখা বাথরুমে ঢুকে বাবার হাত ধরল, পানির ট্যাপ বন্ধ করল। হিসামউদ্দিন মেয়ের দিকে তাকিয়ে বিব্রত গলায় বললেন, ভূমিকম্প হচ্ছে। চিত্রলেখা বলল, ভূমিকম্প হচ্ছে না, তোমার শরীর খারাপ করেছে, মনে হয় প্রেশার সাডেন শুট করেছে। তুমি কি আমার হাত ধরে ধরে হাঁটতে পারবে, নাকি তোমাকে কোলে করে নিতে হবে? হাঁটতে পারবো। তাহলে এসো। পা আটকে গেছে, পা নাড়াতে পারছি না। কোনো অসুবিধা নেই, আপাতত পা না নাড়ালেও চলবে, তোমাকে কোলে করে নেবার ব্যবস্থা করছি। হিসামউদ্দিন সাহেব খুবই বিস্মিত হলেন। কল বন্ধ করা হয়েছে, অথচ এখনো পানি পড়ার ছড়ছড় শব্দ হচ্ছে। মনে হচ্ছে শব্দটা মাথার ভেতর ঢুকে পড়েছে। অনন্তকাল এই শব্দ মাথার ভেতর হতেই থাকবে। একঘেয়ে শব্দের জন্যে হিসামউদ্দিন সাহেবের কেমন ঘুমও পেয়ে গেছে। যন্ত্রণাময় ঘুম। প্রবল জ্বরের সময় এই ধরনের ঘুম পায়। ঘুম হচ্ছে, অথচ শারীরিক সব যন্ত্রণা টের পাওয়া যাচ্ছে। সবার কথাবার্তা শোনা যাচ্ছে, এরকম। হিসামউদ্দিন সাহেব শুয়ে আছেন তার নিজের খাটে। ঘর অন্ধকার, জানালার সব পর্দা টেনে দেয়া। মাথার উপর ফ্যান ঘুরছে। দিনের শুরুটা ঠান্ডা। ফ্যানের বাতাসে তার শীত শীত লাগছে। গায়ে একটা পাতলা চাদর দিয়ে দিতে কি চিত্রলেখাকে বলবেন?
শীত শীত ভাবটা খুব যে খারাপ লাগছে তা না, মাঝে মাঝে একটু শুধু কাঁপন লাগছে, এই যা। শরীরটা এখন কেমন লাগছে বাবা? ভালো। তোমার ব্লাড প্রেশার এখন অনেকখানি কমেছে, তবে পালস রেট এখনো হাই, মিনিটে ৯৮। তবে রেগুলার হয়েছে, আগে খানিকটা ইরেগুলারিটি ছিল। তোমাকে আমি ট্রাঙ্কুলাইজার দিয়েছি, এতে ঘুম হবে কিংবা তন্দ্রার মতো হবে। তোমার থরো চেকআপের একটা ব্যবস্থা আমি করছি। পায়ের বুড়ো আঙুলটা তুমি নাড়াতে পারো কিনা একটু দেখো তো। হিসামউদ্দিন পায়ের বুড়ো আঙ্গুল নাড়ালেন। চিত্রলেখা বলল, গুড। এখন ব্রেকফাস্ট করো, হালকা কিছু খাও, দুধ, সিরিয়াল আর ৮ কাপ ফলের রস, ১ কাপ আগুন গরম চা। তুই তো সত্যিকার ডাক্তারদের মতো কথা বলছিস। আমি তো সত্যিকারেরই ডাক্তার। আমি এখন একটু বের হব, ১ ঘন্টার মধ্যে ফিরব। তোমার কানে যে যন্ত্রণা হচ্ছিল সেটা কি এখনো হচ্ছে? না। এক্সিলেন্ট। কাঁপছো কেন? তোমার কি শীত লাগছে? একটু মনে হয় লাগছে। গায়ে চাদর দিয়ে দেব? না, আমি রহমতুল্লাহকে তোমার নাশতা দিয়ে যেতে বলছি। কটা বাজে? এখন বাজছে ৮টা ৩৫। আজ ১১টার সময় একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। শুধু আজ না, আগামী ১ সপ্তাহ তোমার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। তুমি বিছানায় শুয়ে রিল্যাক্সড করবে, গল্প করবে, বইটই পড়বে। আজ ১১টায় যে অ্যাপয়েন্টমেন্ট সেটা ক্যান্সেল করা যাবে না। সব অ্যাপয়েন্টমেন্টই ক্যান্সেল করা যায় বাবা। মৃত্যুর সঙ্গে যে অ্যাপয়েন্টমেন্ট সেটাকেও পেছনের ডেটে সরানোর জন্য আমরা আছি, ডাক্তাররা। সেই অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ক্যান্সেল হয় না রে মা। আজ হয় না, একদিন হবে। মানুষ অমরত্বের কৌশল জেনে যাবে। এজিং প্রসেস, বৃদ্ধ হবার প্রক্রিয়াটা জানার চেষ্টা হচ্ছে। যেদিন মানুষ পুরোপুরি জেনে যাবে ব্যাপারটা কি, সেদিনই দেখবে মৃত্যু জয় করার চেষ্টা শুরু হবে। ভালো। ৩,০০০ সনের মানুষের অমর হবার সম্ভাবনা অনেক বেশি। হিসামউদ্দিন সহজ গলায় বললেন, ৩,০০০ সনের মানুষ তাহলে খুব দুঃখী হবে। মৃত্যুর আনন্দ থেকে তারা বঞ্চিত। চিত্রলেখা অবাক হয়ে বলল, মৃত্যুর আবার আনন্দ কি? হিসামউদ্দিন হাসি মুখে বললেন, আনন্দ তো আছেই মা। আমরা জানি একদিন আমরা মরে যাব, এই জন্যই পৃথিবীটাকে এত সুন্দর লাগে। যদি জানতাম আমাদের মৃত্যু নেই, তাহলে পৃথিবীটা কখনো এত সুন্দর লাগতো না। তুমি ফিলোসোফারদের মতো কথা বলছো বাবা। আর বলবো না, খিদে লেগেছে, নাস্তা দিতে বল। আর শোন, দুধ সিরিয়াল খাবো না, দুধ চিঁড়া খাবো। দুধ চিঁড়াও না, দই চিঁড়া। পানিতে ভিজিয়ে চিঁড়াটাকে নরম করে, টক দই, সামান্য লবণ, কুচি কুচি করে ৮টা কাঁচামরিচ, এটা হচ্ছে আমার বাবার খুবই প্রিয় খাবার। তুমি যেভাবে বলছো আমারও খেয়ে দেখতে ইচ্ছা করছে। এক কাজ করলে কেমন হয়, আগামীকাল আমরা এই নাস্তাটা খাবো, আজ আমার মতো করে খাও। আচ্ছা, আমি চলে যাচ্ছি। রহমতুল্লাহ ঠিক ১০টার সময় ২টা ট্যাবলেট দেবে, তুমি হাসি মুখে খেয়ে নেবে। আচ্ছা, হাসি মুখেই খাবো। হিসামউদ্দিন সাহেব নাশতা খেলেন। রহমতুল্লাহ তাকে খাটে হেলান দিয়ে বসিয়ে দিয়েছে। একটু দূরে দাঁড়িয়ে ভীত চোখে তাকিয়ে আছে। সাধারণত তিনি নাশতা বা খাবার একা একা খান। কেউ পাশে দাঁড়িয়ে থাকলে অস্বস্তি লাগে। আজও লাগছে, কিন্তু তিনি কিছু বললেন না। রহমতুল্লাহ। জি স্যার। কাল দই চিড়া খাবো। জি আচ্ছা স্যার। দই চিড়া আমার বাবার খুব প্রিয় খাবার। জি আচ্ছা। হিসামউদ্দিনের ভুরু কুঁচকে গেল। তিনি ঠিক কথা বলছেন না। দই চিড়া তার বাবার প্রিয় খাবার না। গরিব মানুষদের কোনো প্রিয় খাবার থাকে না, খাদ্যদ্রব্য মাত্রই তাদের প্রিয়। তার বাবা যখন খুব অসুস্থ হয়ে পড়লেন, কিছু খেতে পারতেন না, তখন বলেছিলেন, দই চিড়া দে। দই চিড়া বলকারক, খেতেও ভালো। সেই দই চিড়ার ব্যবস্থা হয়নি। তার বাবার বিচিত্র ধরনের অসুখ হয়েছিল। অসহ্য গরম লাগত। কাপড় ভিজিয়ে গায়ে জড়িয়ে হাওয়া করেও সেই গরম কমানো যেত না। রাতে ঘরে ঘুমোতে পারতেন না। বারান্দায় হাওয়া বেশি খেলে বলে বারান্দায় শুইয়ে রাখা হতো।
এক রাতে অবস্থা খুব খারাপ হলো। কবিরাজের কাছ থেকে মকরধ্বজ এনে খাওয়ানো হলো। সেই ওষুধের নাকি এমনই তেজ যে খাওয়া মাত্র মরা রোগী লাফ দিয়ে বিছানায় উঠে বসে। মকরধ্বজ খাওয়ার পর তার অবস্থা আরো খারাপ হলো। তিনি ছটফট করতে লাগলেন। মাঝে মাঝে ছটফটানি কমত। তিনি তখন বলতেন, আমার শরীরটা পুড়ে যাচ্ছে, আরো জোরে হাওয়া কর, আরো জোরে। রাত 2টার দিকে তার জ্বলুনি বোধহয় একটু কমল। তিনি ক্লান্ত ভঙ্গিতে বললেন, আজ মৃত্যু হবে কিনা বুঝতে পারছি না। চাঁদনি রাত ছিল, মরণ হলে খারাপ ছিল না। শরীরের জ্বলুনিটা কমত, জ্বলুনি আর সহ্য হয় না। দুর্ভাগাদের কোনো ইচ্ছাই পূর্ণ হয় না। তার শেষ ইচ্ছাও পূর্ণ হয়নি। তিনি মারা যান পরের রাতে। সে রাতে আকাশ মেঘে ঢাকা ছিল, চাঁদ বা তারা কোনোটাই ছিল না। আচ্ছা, তিনি কি তার বাবাকে গ্ল্যামারাইজড করছেন না? একটা দুষ্ট প্রকৃতির লোককে দুঃখী, মহৎ এবং সুন্দর মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন না? ব্যাপারটা আসলে সেরকম না। তার বাবা ছিলেন চোর, অসৎ প্রকৃতির মানুষ, সর্বরকম দায়িত্বজ্ঞানহীন একজন দুর্বল মানুষ। দুর্বল মানুষদের চরিত্রও দুর্বল থাকে। তার চরিত্রও দুর্বল ছিল। তার খারাপ পাড়ায় যাতায়াত ছিল। খারাপ পাড়ার একটি মেয়েকে তিনি বিয়েও করেছিলেন। সেই মেয়েকে তিনি অবশ্য ঘরে আনেননি, তবে সেই নষ্ট মেয়ের গর্ভের একটি সন্তানকে ঘরে স্থান দিয়েছিলেন। এই ঘটনা চিত্রলেখাকে বলা হয়নি, হাসানকেও বলা হয়নি। তিনি পাশ কাটিয়ে গল্প বলছেন। এটা ঠিক হয়নি। রহমতুল্লাহ। জি স্যার। তুমি হাসানকে একটু খবর দাও। জি আচ্ছা স্যার। পান দিতে বলো, চা খেয়ে মুখ মিষ্টি হয়ে গেছে, জর্দা ছাড়া পান। জি দিচ্ছি। একটা পাতলা চাদর আমার গায়ে দিয়ে দাও, শীত লাগছে। ফ্যান বন্ধ করে দিব স্যার? না, ফ্যান বন্ধ করতে হবে না। হিসামুদ্দিন চোখ বন্ধ করলেন। বেশ ভালো ঠান্ডা লাগছে। তার বাবা মৃত্যুর সময় অসহ্য গরমে ছটফট করেছেন, আর তিনি নিজে হয়তো শীতে কাঁপতে কাঁপতে মারা যাবেন। তার বাবার কোনো স্বাদই পূর্ণ হয়নি। তার নিজের প্রতিটি স্বাদ পূর্ণ হয়েছে। তিনি যদি চান তার মৃত্যু হবে জ্যোৎস্না দেখতে দেখতে, তাহলে হয়তোবা কৃষ্ণপক্ষের রাতেও পূর্ণচন্দ্র দেখা যাবে। স্যার। পান এনেছি। পান খাবো না, নিয়ে যাও। আরেকটা পাতলা চাদর গায়ে দাও, শীত বেশি লাগছে। জি আচ্ছা স্যার। তোমার দাঁড়িয়ে থাকতে হবে না, তুমি চলে যাও। রহমতুল্লাহ চলে গেল না। ঘর থেকে বের হয়ে গেল ঠিকই, তবে দাঁড়িয়ে রইল দরজার ওপাশে। মনে হয় তার প্রতি চিত্রলেখার এ ধরনের নির্দেশ আছে। হিসামউদ্দিন চোখ বন্ধ করে আছেন। পানিতে ডুবে মারা যাবার সময় সমগ্র জীবনের ছবি নাকি ওই ডুবন্ত মানুষের চোখে ভেসে ওঠে। খাটে শুয়ে যাদের মৃত্যু, তাদের চোখের উপর দিয়ে কি কিছু ভাসে? যাপিত জীবনের এক খণ্ড বা কোনো খণ্ডচিত্র? রহমতুল্লাহ আবার ঘরে ঢুকেছে। তাকে দেখে মনে হচ্ছে সে লজ্জিত এবং কিঞ্চিত ভীত। কিছু বলবে? হাসান সাহেবকে খবর দেয়া হয়েছে স্যার। ভালো, ভেরি গুড। সে এলে তাকে সরাসরি এখানে নিয়ে আসবে। জি আচ্ছা। আপাই ওষুধ দুটো দিয়ে গেছেন, 10টার সময় আপনাকে খাওয়াতে বলেছেন। আচ্ছা দাও। হিসামউদ্দিন ট্যাবলেট দুটো গিলে ফেললেন। কিছুক্ষণের মধ্যেই তার ঝিমুনির মতো এসে গেল। তিনি গভীর ঘুমে তলিয়ে গেলেন। হাসান অনেকক্ষণ থেকে বসে আছে। তাকে চা স্যান্ডউইচ দেয়া হয়েছে। বলা যেতে পারে খানিকটা আদর যত্ন করা হচ্ছে। অন্য সময় এর চেয়ে দীর্ঘ সময় বসে থাকলেও চাটা কিছুই দেয়া হয় না। হিসামউদ্দিন সাহেব খুব অসুস্থ, এই খবরটা তাকে দেয়া হয়েছে। অসুস্থতার ফলে তাকে এখানে ডেকে আনার কারণটা সে ধরতে পারছে না। গুরুতর অসুস্থ মানুষ লয়ারদের সঙ্গে কথা বলতে চায়, বিষয় সম্পত্তির বিলি ব্যবস্থা করে। কেউ কেউ মওলানা ডেকে এনে তওবা করেন, পরকালে নির্ভয়ে যাবার ব্যবস্থা করেন। তবে তওবার ব্যাপারটা নিম্নবিত্তের মানুষদের ক্ষেত্রেই বেশি ঘটে। হিসামউদ্দিন সাহেবদের মতো অকল্পনীয় বিত্তের মানুষরা তওবা করেন না। হাসান সাহেব,
হাসান প্রায় লাফিয়ে উঠল। হিসামউদ্দিন সাহেবের মেয়ে চিত্রলেখা দরজা ধরে দাঁড়িয়েছে। মেয়েটিকে আজ খুব বিষণ্ণ লাগছে। বাবার অসুখের ব্যাপারে সে হয়তো চিন্তিত। ম্যাডাম, সালাম আলাইকুম। আমাকে ম্যাডাম ডাকবেন না তো, শুনতে কুৎসিত লাগে। আমাকে নাম ধরে ডাকবেন, চিত্রলেখা। কোনো সমস্যা নেই। চা খাওয়া হয়েছে? জি। বাবা অসুস্থ, শুনেছেন বোধহয়? জি। অসুখ যতটা সহজ ভেবেছিলাম তত সহজ না, বেশ জটিল। আমি বেশ চিন্তিত বোধ করছি। ভালো কোনো ক্লিনিকে তাকে ট্রান্সফার করলে ভালো হতো। আমি ক্লিনিক খুঁজে বেড়ালাম, কোনোটাই পছন্দ হচ্ছে না। ক্লিনিকে সুযোগ সুবিধা কি আছে জানতে চাইলে ওরা বলে এসি আছে, কালার টিভি আছে, ফ্রিজ আছে, ইন্টারকমের ব্যবস্থা আছে। চিকিৎসা ব্যবস্থার কি তা বলে না। স্যারের কি হয়েছে? ব্লাড প্রেশার খুব ফ্লাকচুয়েট করছে, পালস ইরেগুলার। তার এখন দরকার কনস্ট্যান্ট মনিটরিং। কোনো হাসপাতালে কি ভর্তি করাবেন? ঢাকা মেডিকেল কলেজ বা পিজি? এখনো বুঝতে পারছি না। আজ দিনটা দেখে আগামীকাল ডিসিশন নেব। আপনি আসুন, বাবার ঘুম ভেঙেছে, তার সঙ্গে কথা বলুন। উনি আমাকে কেন ডেকেছেন বলতে পারেন? লাইফ স্টোরি সম্ভবত বলবেন। এখন কি ওনার কথা বলা ঠিক হবে? আমি তাতে কোনো অসুবিধা দেখছি না। কথা বলে তিনি যদি আনন্দ পান তাহলে কথা বলাই উচিত। উনি যে গুরুতর অসুস্থ তা আমি তাকে বুঝতে দিতে চাচ্ছি না। আমার কথা বুঝতে পারছেন তো? জি। বাবা যে আপনাকে গল্প বলেন, তার পেছনের কারণটা কি আপনি ধরতে পেরেছেন? জি না। বাবা যা করছেন তা হচ্ছে এক ধরনের কনফেশন। খ্রিস্টানরা যখন কোনো অপরাধ করে তখন তারা পাদ্রীদের কাছে কনফেশন করে। বাবা যা করছেন তা হচ্ছে এক ধরনের কনফেশন। উনি তো কোনো অপরাধ করেননি। অপরাধ না করে কেউ কেউ নিজেকে অপরাধী ভাবে। বাবার মা বাবা ভাই বোন হতদরিদ্র ছিলেন। অনেকেই মারা গেছেন বিনা চিকিৎসায়। যারা বেঁচে আছেন তাদের অবস্থা শোচনীয়। অথচ মাঝখান থেকে বাবা হয়ে গেলেন বিলিয়নিয়ার। এই কারণেই তিনি হয়তো নিজেকে অপরাধী ভাবেন। মানুষ অতি বিচিত্র প্রাণী হাসান সাহেব। কি ঠিক বলছি না? জি। আপনার কথাবার্তা দেখছি জি এবং জিনাতে সীমাবদ্ধ। হড়বড় করে কথা বলা অভ্যাস করুন তো। হড়বড় করে যারা কথা বলে তাদের মন সবসময় প্রফুল্ল থাকে। এটা হচ্ছে রিসেন্ট ফাইন্ডিং নিউজ উইকে উঠেছে। হাসান চুপ করে রইল। চিত্রলেখা বলল, বাবার অপরাধ বোধের আরেকটা বড় কারণও আছে। তিনি তার আত্মীয় স্বজনদের কোনো সাহায্য করেননি। কেউ কেউ সাহায্যের জন্য এসেছিল, তাদের দূর দূর করে তাড়িয়েছেন। ও, বাবার অনেক কিছু আমি বুঝতে পারি না, এই ব্যাপারটিও পারি না। বুঝতে বোধহয় চেষ্টাও করেননি। ঠিক বলেছেন, চেষ্টাও করিনি। আমার উচিত ছিল বাবার আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখা। আমি সেটাও করিনি। বাবা যেমন পৃথিবীতে একা, আমিও একা। আমার খুব কথা বলতে ইচ্ছে করে, কিন্তু আমার কথা বলার মানুষ নেই। এই যে আপনার সঙ্গে কথা বলছি, আমার ভালো লাগছে। কেন ভালো লাগছে বলুন তো? বলতে পারছি না। কারণ আপনি বাবার খুব পছন্দের মানুষ। কি করে বললাম বলুন তো? বুঝতে পারছি না। কাল রাতে খেতে বসে বাবা হঠাৎ বললেন, হাসানকে একদিন আমাদের সঙ্গে খেতে বলি। আমি বললাম, বেশ তো, বলো। উনি তৎক্ষণাৎ বললেন, না থাক। বাবার সমস্যা কি জানেন? তার সমস্যা হচ্ছে তিনি যাদের পছন্দ করেন তাদের কখনো তা জানান না। তার পছন্দ এবং অপছন্দ দুটো ব্যাপারই খুব গোপন। আমি বোধহয় বকবক করে আপনার মাথা ধরিয়ে দিয়েছি। চলুন বাবার ঘরে যাই। হাসানকে দেখেই হিসামউদ্দিন বললেন, তোমার কি হয়েছে হাসান? হাসান হকচকিয়ে গেল। সে রুগীর ঘরে ঢুকেছে। রুগী তাকে দেখে বলছেন, তোমার কি হয়েছে? কিছু হয়নি স্যার। তোমাকে মৃত মানুষদের মতো দেখাচ্ছে। আমি ভালোই আছি স্যার, আপনি কেমন আছেন? আমার কাছে মনে হচ্ছে আমি ভালোই আছি, কিন্তু আমার মেয়ের মুখ দেখে মনে হচ্ছে ভালো নেই।
ডাক্তাররা যখন রোগীদের সামনে অতিরিক্ত রকমের হাসি খুশি থাকার চেষ্টা করে তখন বুঝতে হবে সামথিং ইজ রং। দাঁড়িয়ে আছো কেন, বসো। হাসান বসল। হিসামউদ্দিন সাহেব আগ্রহের সঙ্গে বললেন, আমার বাবা প্রসঙ্গে নানান সময় তোমাকে নানান কথা বলেছি। আমার কথা শুনে শুনে তার একটা ছবি নিশ্চয়ই তোমার মনে তৈরি হয়েছে। ছবিটা কেমন? স্যার, ছবিটা খুবই সুন্দর। আপনার বাবাকে আমার অসাধারণ মানুষ বলে মনে হয়। হিসামউদ্দিন শান্ত গলায় বললেন, তিনি খুবই সাধারণ মানুষ, ভণ্ড টাইপের মানুষ, মিথ্যাবাদী, চোর, স্বার্থপর, অলস। যে কটি খারাপ গুণ মানুষের থাকা সম্ভব সবকটি তার মধ্যে ছিল। খারাপ পাড়ার একটি মেয়েকে তিনি বিবাহ করেছিলেন। সেই ঘরে তার একটি ছেলে হয়েছিল। ওই মহিলা বাবাকে এক পর্যায়ে ছেড়ে চলে যান। আমি কি বলছি তুমি মন দিয়ে শুনছ তো? জি স্যার, শুনছি। বাবা ওই মহিলার গর্ভজাত সন্তানকে নিজের কাছে নিয়ে যান, কিন্তু তাকে দু চোখে দেখতে পারতেন না। তার অন্য সন্তানরাও দেখতে পারত না। কেউ তার সাথে রাতে ঘুমতো না। সে ঘুমতো একা একা। সে জ্বরে ছটফট করলে কেউ এসে মাথায় হাত দিয়ে জ্বর দেখত না। বাবার অপরাধের প্রায়শ্চিত্ত সে ছেলেটা সারা জীবন করেছে। তোমার বুদ্ধি কেমন হাসান? আমার বুদ্ধি স্যার মোটামুটি পর্যায়ের। মোটামুটি পর্যায়ের বুদ্ধি দিয়েও তুমি আশা করি বুঝতে পারছো সেই ছেলেটি কে, পারছো না? জি স্যার, পারছি। এখন বলো, তোমাকে এমন মলিন দেখাচ্ছে কেন? তোমার সমস্যা কি? তেমন কোনো সমস্যা নেই স্যার। সমস্যা থাকলে বলতে পারো। বিত্তবান মানুষরা নিজের সমস্যার সমাধান করতে না পারলেও অন্যের সমস্যার সমাধান করতে পারেন। হাসান কিছু বলল না, চুপ করে রইল। একবার তার ইচ্ছা করছিল বলে ফেলে, স্যার, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিন। বলতে লজ্জা লাগলো। একজন অসুস্থ মানুষকে চাকরির কথা বলা যায় না। লিটনের কথা কি সে স্যারকে বলবে? নিজের কথা বলা না গেলেও অন্যের কথা নিশ্চয়ই বলা যায়। আমার এক বন্ধুর জন্য কি স্যার আপনি একটা চাকরির ব্যবস্থা করে দেবেন? তোমার বন্ধু? জি স্যার, খুব ভালো ছেলে। কি করে বুঝলে খুব ভালো ছেলে? আমি তাকে স্কুল জীবন থেকে দেখছি। ও খুব কষ্টে আছে, বিয়ে করে খুব ঝামেলায় পড়েছে। চাকরি বাকরি নেই, বিয়ে করে ফেললো? ও তো বোকা। বোকাদের সমস্যার সমাধান করতে নেই। বোকাদের সমস্যা নিজের ঘাড়ে নিলে কি হয় জানো হাসান? জি না। তখন নিজের সমস্যার সঙ্গে বোকার সমস্যাও যুক্ত হয়। হাসান চুপ করে গেল। হিসামউদ্দিন বললেন, তোমার বন্ধুর নাম কি? লিটন। ভালো নাম কি? হামিদুর রহমান। পড়াশোনা কি? এমএ পাশ করেছে। কত টাকা বেতনের চাকরি হলে তোমার বোকা বন্ধুর সমস্যার সমাধান হয়? মাসে 1,000-5,000 টাকা পেলেই ওরা মহাখুশি হবে। একটা কিছু পেলেই হয় স্যার। তুমি একটা কাগজে তার নাম ঠিকানা লিখে মোতালেবের কাছে দিয়ে যাও। স্যার, থ্যাংক ইউ। হাসান লক্ষ্য করল হিসামউদ্দিন সাহেব হাসছেন। এই মানুষটাকে সে খুব কম হাসতে দেখেছে। উনি হাসছেন কেন? হাসান। জি স্যার। তুমি বরং আজ যাও। এখন আবার কেন জানি মাথাটা ঝিমঝিম করছে। স্যার, আমি কাল এসে খোঁজ নিয়ে যাব। কাল এসে খোঁজ নিতে হবে না। তোমার সঙ্গে যেমন কথা আছে তেমনি আসবে, বুধবার বিকেল 3টায়। জি আচ্ছা স্যার। পরের বুধবার বিকেল 3টায় এসে হাসান জানতে পারল হিসামউদ্দিন সাহেব আজ দুপুরের আগে মারা গেছেন। বাড়ি ভর্তি মানুষ, কম্পাউন্ডের ভিতরে এবং বাইরে প্রচুর মানুষ। হাসান গেট থেকেই বিদায় হলো। একবার মুহূর্তের জন্য তার ইচ্ছা হলো সে চিত্রলেখার সঙ্গে দেখা করে, সান্ত্বনার 2টা কথা বলে। পর মুহূর্তেই মনে হলো সান্ত্বনার কথা সে জানে না এবং চিত্রলেখার মতো মেয়েদের সান্ত্বনার দরকার নেই। রেজিস্ট্রি করা চিঠি। লিটন সই করে চিঠি নিল। রেজিস্ট্রি চিঠি তাকে কে পাঠাবে?
সাধারণ চিঠিই আসে না, আর রেজিস্ট্রি চিঠি। ইংরেজিতে টাইপ করে তার নাম লেখা, হামিদুর রহমান, নিজের নাম, অথচ অপরিচিত লাগছে। ভালো নামটা সে ভুলতে বসেছে। চিঠি এসেছে সিঙ্গাপুর থেকে। এটিও অস্বাভাবিক একটা ব্যাপার। জেনারেল ম্যানেজার, মাহিটি কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। কে আছে সেখানে? বন্ধুবান্ধবদের কেউ? হয়তো ভাগ্যবানদের একজন, বিদেশে চাকরি করছে। তার সুখ ও আনন্দ পুরনো বন্ধুকে জানাতে চাচ্ছে। সেই মেসের ঠিকানা জানলো কেমন করে? পিয়ন দাঁড়িয়ে আছে। লিটন বলল, কি ব্যাপার? স্যার, বকশিস। লিটন বিস্মিত হয়ে বলল, বকশিস কেন? সে কি এতই হতভাগ্য যে বিদেশ থেকে একটা চিঠি আসার জন্য বকশিস দিতে হবে? জান ভাই, বকশিস টকশিস নাই। পিয়ন বিমর্ষ মুখে চলে যাচ্ছে। টাকা থাকলে 5টা টাকা দিয়ে দেয়া যেত। টাকা নেই। লিটন খিচুড়ি বসিয়ে দিল, চাল ডালের খিচুড়ি। আনাজপাতি থাকলে দিয়ে দেয়া যেত। কিচ্ছু নেই। চিঠিটা বিছানায় পড়ে আছে। থাকুক পড়ে। বন্ধুর চিঠি পড়ার কোনো আগ্রহ এই মুহূর্তে সে অনুভব করছে না। তার মনটা খুব খারাপ। শম্পার শরীর ভালো না, গা দিয়ে গুটির মতো বের হয়েছে। সম্ভবত হাম। বড়দের হাম হওয়া খুবই কষ্টের। বেচারি কষ্টের মধ্যে পড়েছে, অথচ সে কিছু করতে পারছে না। সে রোজই সন্ধ্যার পর যাচ্ছে, 10টা সাড়ে 10টা পর্যন্ত থেকে চলে আসছে। তাকে ভদ্রতা করেও কেউ বলছে না, জামাই আজ থেকে যাও। শম্পাকে এখনো ডাক্তার পর্যন্ত দেখানো হয়নি। এমন কষ্টে মানুষ পড়ে। দুপুরের খাওয়া দাওয়ার পর লিটন চিঠি খুলে পড়ল। জন স্মিথ জুনিয়র নামের এক ভদ্রলোক তাকে জানাচ্ছেন যে মাহিটি কনস্ট্রাকশন কোম্পানির সিঙ্গাপুর শাখার এক্সিকিউটিভ অফিসার প্রোডাকশন শাখায় তাকে নিয়োগপত্র দেয়া হচ্ছে। 3 বছর মেয়াদী এই নিয়োগ। পরবর্তী এক্সটেনশন কোম্পানি শর্তে আলোচনা সাপেক্ষ। মাসিক বেতন 7,000 সিঙ্গাপুরি ডলার। ফ্রি ফার্নিশড কোয়ার্টার, ফ্রি মেডিকেল। তাকে অতি দ্রুত সিঙ্গাপুর অফিসের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। ঢাকায় মতিঝিলে কোম্পানির একটা অস্থায়ী অফিসের ঠিকানা দেয়া হয়েছে। এই ঠিকানায় যোগাযোগ করলে তারা তাকে প্রয়োজনীয় সহযোগিতা করবে। এর মানে কি? কেউ কি রসিকতা করছে? এপ্রিল ফুল জাতীয় কিছু? কিংবা কোনো দুষ্ট লোক টাকা কামানোর ফন্দি করছে? সব অভাবী যুবকদের এই জাতীয় চিঠি পাঠিয়েছে। চিঠি পেয়ে আনন্দে আত্মহারা হবে। মতিঝিল অফিসে ছুটে যাবে। সেই অফিসের একজন বলবে, আমরা সব খবরাখবর জানিয়ে দিচ্ছি, তার খরচ বাবদ $100 লাগবে। আমাদের অফিসে একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মের দাম $3। 7 দিনে রমরমা ব্যবসার পর কোম্পানি ডুব মারবে। আরেকটা ব্যাপার হতে পারে, হয়তো তার মাথা খারাপ হয়ে গেছে। কোনো চিঠি তার নামে আসেনি। পুরোটাই সে কল্পনায় দেখছে। মতিঝিলের যে অফিসের ঠিকানা আছে সেখানে গিয়ে খোঁজ নেওয়া যায়। 2টা বাজে। অফিস কি বন্ধ হয়ে গেছে না খোলা? 4টা পর্যন্ত অফিস খোলা থাকলে অফিসে পৌঁছানো যাবে, কারণ তাকে যেতে হবে হেঁটে হেঁটে। লিটন কাপড় পরল। অফিস খোলাই আছে। বয়স্ক একজন ভদ্রলোক তার ঘর বন্ধ করে চলে যাচ্ছিলেন। লিটন তার চিঠিটা ভদ্রলোকের হাতে দিল। তিনি চিঠি খুলেই বললেন, ও আপনি? আপনার নামে ফ্যাক্স এসেছে আমাদের কাছে। আমাদের কাছ থেকে কি ধরনের সহযোগিতা চাচ্ছেন? লিটন কি বলবে বুঝতে পারছে না। ভদ্রলোক বললেন, আপনার হাতে তো এখনো দিন 15 সময় আছে, এর মধ্যে গুছগাছ করে নিন। লিটন অস্পষ্ট গলায় বলল, ও আচ্ছা। আপনার টিকিট সিঙ্গাপুর এয়ারলাইন্সে, পিটিএ, আমরা আনিয়ে রাখব। লিটন আবারও বলল, জি আচ্ছা। কেন সে জি আচ্ছা বলছে তা নিজেও বুঝতে পারছে না। কাল তো অফিস ছুটি, আপনি পরশু সকালের দিকে চলে আসুন। লিটন আবারও বলল, জি আচ্ছা। আপনার ভাগ্য খুব ভালো। মাল্টিন্যাশনাল কোম্পানি, পৃথিবী জুড়ে এদের শাখা। লিটন ক্ষীণ গলায় বলল, চাকরিটা কি সত্যি পেয়েছি? ভদ্রলোক অবাক হয়ে তাকালেন। লিটন কুণ্ঠিত মুখে বলল, ঠিক বিশ্বাস হচ্ছে না। ভদ্রলোক হেসে ফেললেন। পরশু আসুন, বিশ্বাস না হবার কি আছে? আপনার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার। এইসব কোম্পানি যে শুধু শুধু চাকরি দিচ্ছে তা তো না।
বাংলাদেশে তারা কোটি কোটি টাকার কাজ করছে। এইসব কাজের একটা শর্ত আছে, এদেশের কিছু ছেলে মেয়েকে চাকরি দিতে হবে। এইসব শর্ত তারা মানে না, কালে ভদ্রে মানে। আপনার স্ট্রং রিকমেন্ডেশন ছিল, আপনি পেয়ে গেছেন। পরশু আসবো? জি, পরশু আসুন। আপনার পাসপোর্ট আছে তো? লিটনের পাসপোর্ট আছে। সেই পাসপোর্টে কি কাজ হবে? সেখানে মালয়েশিয়ার একটা মিথ্যা ভিসা আছে। পাসপোর্ট না থাকলে অসুবিধা নাই, 24 ঘন্টায় পাসপোর্ট পাওয়া যায়। সিঙ্গাপুর আপনি একা যাবেন না ফ্যামিলি নিয়ে যাবেন? ফ্যামিলি নিয়ে যাব। সব পার্টিকুলার্স নিয়ে আসবেন, ফ্যাক্স করে দেব, কোনো সমস্যা হবে না। জি আচ্ছা। লিটন রাত 9টা পর্যন্ত রাস্তায় রাস্তায় হাঁটল। সব কেমন অদ্ভুত লাগছে। শম্পাকে কি ব্যাপারটা জানানো উচিত না? না, উচিত হবে না। পরে দেখা যাবে মালয়েশিয়ার ভিসার মতো ফলস অ্যাপয়েন্টমেন্ট লেটার। পরশুর আগে কিছু জানা যাবে না। বেছে বেছে কালে কিনা ছুটি পড়ে গেল। আচ্ছা, পুরো ব্যাপারটা তো সত্যি হতেও পারে। সে কত অসংখ্য মানুষকে চাকরির কথা বলেছে, তাদের কেউ একজন দয়াপরবশ হয়ে সুপারিশ করেছে। পুরোটাই ভাগ্য। কথায় আছে না, পাথর চাপা ভাগ্য। তারটাও তাই ছিল, হঠাৎ পাথর সরে গেছে। হাসানের সঙ্গে কথা বললে হয়, ওকে চিঠিটা দেখানো যেতে পারে। না, তাও ঠিক হবে না। হাসান মন খারাপ করবে। বেচারার মন খারাপ করিয়ে কোনো দরকার নেই। আজ সারা রাত রাস্তায় হাঁটলে কেমন হয়? পকেটের চিঠিটার একটা ফটোকপি করিয়ে রাখা দরকার। যদি হারিয়ে যায়, একটা না, কয়েকটা ফটোকপি করানো দরকার। পুরো ব্যাপারটা সত্যি হলে সামনে বিরাট ঝামেলা। শম্পার পাসপোর্ট, কাপড় চোপড় বানানো। সিঙ্গাপুর দেশটা কেমন? শীতকালে বরফ পড়ে। বরফ পড়া দেখার তার খুব শখ ছিল। এই শখটা বোধহয় এবার মিটবে। লিটন চায়ের স্টলে ঢুকল। তার পকেটে একটা টাকাও নেই। না থাকুক, 1 কাপ চা খেয়ে সে যদি বলে, ভাই, ভুলে মানিব্যাগ ফেলে এসেছি, আপনাকে কাল টাকাটা দিয়ে যাব, তাহলে দোকানদার নিশ্চয়ই তাকে ধরে জেলে ঢুকিয়ে দেবে না? মানুষ এখনো এতটা নিচে নামেনি। মানুষের মনে মমতা, করুণা, দয়া এখনো আছে। চা খেয়ে সে যাবে আজিমপুর গোরস্থানে, বাবার কবর জিয়ারত করবে। কতদিন হয়েছে যাওয়া হয় না। কবরের চিহ্ন এখন আর নিশ্চয়ই নেই। না থাকুক। লিটন চায়ে চুমুক দিচ্ছে। এরা তো খুব ভালো চা বানায়, অপূর্ব লাগছে। 1 কাপ চা কি খাবে? 1 কাপ চায়ের দাম বাকি রাখা আর 2 কাপ চায়ের দাম বাকি রাখা তো একই ব্যাপার। কর্মহীন লোক নানান কাজে নিজেকে ব্যস্ত রাখে। মতিনুদ্দিনের বেলায় এই কথাটি সর্বাংশে সত্য। তিনি নানান কাজে প্রায় ব্যতিব্যস্ত থাকেন। তাকে দেখে মনে হতে পারে, এমন কাজের একজন মানুষ নিজের সংসার কেন চালাতে পারছেন না। তার অনেক কর্মকাণ্ডের একটি হচ্ছে রাজনৈতিক বিষয় নিয়ে প্রবন্ধ রচনা। তিনি তার প্রবন্ধগুলো দেশের সবকটি দৈনিকে নিয়মিত পাঠান। এখনো পর্যন্ত তার কোনো প্রবন্ধ প্রকাশিত হয়নি। তবে সম্পাদকের কাছে লেখা 2টি চিঠি ছাপা হয়েছে, একটি দৈনিক বাংলায় এবং একটি সংবাদে। তিনি পত্রিকার কাটিং ফাইল করে রেখেছেন। আজও তিনি খুব ব্যস্ত। একটি দীর্ঘ প্রবন্ধ শুরু করেছেন। এটি রাজনৈতিক প্রবন্ধ নয়, তবে শিক্ষামূলক প্রবন্ধ। প্রবন্ধের নাম নারী জাগরণের প্রয়োজনীয়তা ও অপ্রয়োজনীয়তা। শিরোনামটি তার তেমন পছন্দ হচ্ছে না। 1, 2, 3 করে নম্বর দেয়া আরো 3টি শিরোনাম তার খাতার উপর লেখা। প্রবন্ধ শেষ হবার পর ঠিক করবেন কোন শিরোনামটা শেষ পর্যন্ত যাবে। বাকি 3টে শিরোনাম হলো: 1 নম্বর হলো আমার চক্ষে নারী, 2 বেগম রোকেয়া এবং মাদার তেরেসা, 3 হে নারী। এখন রাত বাজছে 8:30। টিভিতে বাংলা খবর শেষ হয়ে গেছে। নৃত্যের তালে তালে নামে নাচের একটি অনুষ্ঠান হচ্ছে। মতিনুদ্দিন টিভির সামনেই বসে আছেন, তবে টিভি দেখছেন না বা শুনছেনও না। টিভির সাউন্ড অফ করে দেয়া আছে। টিভির বাংলা সংবাদ মতিনুদ্দিন সাহেব সবসময় শোনেন। কর্মহীন লোকরা দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ওয়াকেবহাল থাকতে ভালোবাসে এবং এটাকে তার প্রধান দায়িত্বের একটি বলে মনে করে। মতিনুদ্দিন সাহেব শুধু যে টিভির সংবাদ শোনেন তা না, বিবিসি এবং ভয়েস অব আমেরিকাও শোনেন।
আগে রেডিও পিকিংয়ের এক্সটার্নাল সার্ভিস শুনতেন, ইদানিং শোনেন না, কারণ তারা বাংলাদেশ সম্পর্কে খবর দেয়া বন্ধ করে দিয়েছে। বেছে বেছে আজকের দিনটাতেই মতিনুদ্দিন টিভির খবর শুনলেন না। নারী বিষয়ক প্রবন্ধে অতিরিক্ত মনোযোগ দেওয়ার কারণে এই ঘটনাটা ঘটল। আজ টিভি শুনলে তিনি বড় রকমের বিস্ময়ে অভিভূত হতেন, কারণ আজ এসএসসির রেজাল্ট দিয়েছে। টিভিতে তার মেজকন্যা নাদিয়া মেহজাবিনের নাম বলা হয়েছে। আদর্শ বালিকা বিদ্যালয় থেকে নাদিয়া মেহজাবিন 8টি লেটার নিয়ে বিজ্ঞান বিভাগে ছেলে ও মেয়ে সবার মধ্যে প্রথম হয়েছে। রাত 10টায় সুরাইয়া স্বামীর ঘরে ঢুকলেন। মতিনুদ্দিন বিরক্ত গলায় বললেন, এখন ভাত খাবো না, পরে খাবো, তোমরা খেয়ে নাও। আমি যখন লেখালেখির কোনো কাজে ব্যস্ত থাকি তখন আমাকে খাওয়া দাওয়ার মতো তুচ্ছ ব্যাপার নিয়ে বিরক্ত করবে না। এই কথাটা কতবার বলতে হবে? সুরাইয়া বললেন, আজ এসএসসির রেজাল্ট হয়েছে, 8টার বাংলা সংবাদে বলেছে। মতিনুদ্দিন স্ত্রীর কথার সঙ্গে সঙ্গে ফোঁপানির শব্দ শুনলেন। তাকিয়ে দেখলেন দরজা ধরে নাদিয়া দাঁড়িয়ে আছে। সে ফোঁপাচ্ছে এবং তার চোখ দিয়ে সমানে পানি পড়ছে। মেয়েদের চরিত্রের এই দুর্বলতায় তিনি খুবই বিরক্ত হলেন। মাত্র টিভিতে রেজাল্ট ডিক্লেয়ার করেছে, পাশ ফেল জানতে জানতে আরো 2 দিন, এর মধ্যেই নাকের জল চোখের জলে একাকার। তার রাগ উঠে গেল। তিনি প্রবন্ধের স্বার্থে রাগ সামলাবার চেষ্টা করলেন। মাথায় রাগ নিয়ে বিশ্লেষণধর্মী জটিল প্রবন্ধ লেখা যায় না। মতিনুদ্দিন গম্ভীর গলায় বললেন, গাধা মেয়ে কাঁদছে কেন? সুরাইয়া নিজেও কাঁদো কাঁদো গলায় বললেন, তোমার মেয়ে ফার্স্ট হয়েছে, 8টা লেটার পেয়েছে। কি বললে? ওদের স্কুলের হেডমিস্ট্রেস এসেছেন, মিষ্টি নিয়ে এসেছেন। স্কুল থেকে 2 জন টিচারও এসেছেন। নাদিয়া ফার্স্ট হয়েছে? কি বলছো এইসব? সে ফার্স্ট হবে কি জন্যে? সুরাইয়া এবার সত্যি সত্যি কেঁদে ফেলে বললেন, আমার বিশ্বাস হয় না। তুমি নিজে একটু নাদিয়ার হেডমিস্ট্রেসের সঙ্গে কথা বলো, আমার মাথা যেন কেমন করছে। ওনাদের চাটা দাও, আমি যাচ্ছি। ফলস নিউজ হতে পারে, হয়তো নাদিয়ার নামে নাম, এমন একটা মেয়ে ফার্স্ট হয়েছে। বেকুব হেডমিস্ট্রেস মনে করেছে তোমার মেয়ে। টিভিতে ওদের স্কুলের নামও বলেছে। বাংলাদেশ টিভি নিউজের কোনো মূল্য আছে? মূল্য থাকলে আমরা ব্যাটারি পুড়িয়ে বিবিসি, ভয়েস অফ আমেরিকা শুনি। পাঞ্জাবিটাতে ইস্ত্রি দিয়ে $2 দিয়ে দাও, আমি দেখছি ব্যাপারটা কি। অল্পতে অস্থির হও না, অস্থির হবার মতো কিছু হয় নাই, বোঝাই যাচ্ছে ফলস নিউজ। রাত 11টার ভেতর মতিনুদ্দিন জেনে গেলেন ঘটনা সত্যি। মিষ্টি নিয়ে নাদিয়ার বড় ফুফু চলে এসেছেন। নাদিয়ার স্কুলের কিছু বান্ধবী এসেছে। আশপাশের বাসার কিছু মহিলা এসেছেন। সবকটা পত্রিকা অফিস থেকে লোক এসেছে। বাবা মা দুপাশে, মেয়ে মাঝখানে, এইভাবে ছবি তোলা হবে। মতিনুদ্দিন রাজি হলেন না। তিনি বিনীত গলায় বললেন, ভাই, আমি আমার মেয়ের পড়াশোনার ব্যাপারে কিছুই জানি না, ওদের দিকে কোনোদিন লক্ষ্য করিনি। আজ যদি মেয়েকে সাথে নিয়ে ছবি তুলে পত্রিকায় ছাপতে দেই, সেটা খুবই অন্যায় হবে। মেয়ে তার মাকে নিয়ে ছবি তুলুক, সেটাই হবে ঠিক এবং শোভন। মতিন সাহেব কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হলেন। মেয়ের জন্য কোনো একটা উপহার কিনতে ইচ্ছে করছে। এত রাতে দোকানপাট সব বন্ধ থাকার কথা, তারপরেও চেষ্টা করে দেখা। কিছু কিছু দোকান অনেক রাত পর্যন্ত খোলা থাকে। একটা ভালো হাতঘড়ি কি পাওয়া যাবে? মেয়েটা ঘড়ি ছাড়া পরীক্ষা দিয়েছে। পরীক্ষার শেষ পর্যায়ে তিনি ব্যাপারটা লক্ষ্য করেছেন। পরীক্ষার জন্য ঘড়িটা প্রয়োজনীয় ছিল, কিন্তু এই মেয়ে মুখ ফুটে তা বলেনি। ভালো একটা ঘড়ির কত দাম পড়বে কে জানে। তার কাছে এত টাকা নেই। টাকা যা ছিল সঙ্গে নিয়ে এসেছেন। 600-700 বেশি হবে না। এই টাকায় ভালো ঘড়ি হবে না। একটা কলম কিনে দেয়া যায়। কলমটা নিশ্চয়ই সে খুব যত্ন করে রাখবে। তার ছেলেমেয়েরা যখন বড় হবে তখন তাদেরকে সে কলমটা দেখিয়ে বলবে, আমার বাবা আমাকে দিয়েছেন। যেদিন আমার এসএসসি রেজাল্ট হলো সেই রাতে বাবা কিনে নিয়ে এসেছেন। শাড়ি কাপড়ের একটা দোকান খোলা পাওয়া গেল। মতিনুদ্দিন মেয়ের জন্য একটা শাড়ি কিনে ফেললেন। 650 টাকা দাম, হাফ সিল্ক। শাড়ির রং গাঢ় কমলা। রংটা মতিনুদ্দিনের খুবই পছন্দ হলো। তিনি ইতস্তত করে দোকানিকে বললেন, আমার মেয়ে শ্যামলা, এই শাড়িটাতে তাকে মানাবে তো? দোকানি শাড়ি প্যাক করতে করতে বলল,
একটা পেতনিকে যদি এই শাড়ি পরিয়ে দেন, তাকে লাগবে রাজকুমারীর মতো। আরো 10টা দোকান দেখে শুনে কিনতে পারতাম, কিন্তু জিনিসটা আজই দরকার। আমার মেয়ের জন্য উপহার। ওর এসএসসির রেজাল্ট হয়েছে, ছেলে মেয়ে সবার মধ্যে ফার্স্ট হয়েছে। বিজ্ঞান গ্রুপ, লেটার পেয়েছে 8টা। কাল সব পত্রিকায় তার ছবি দেখবেন। নাম হলো নাদিয়া মেহজাবিন। মেহজাবিন শব্দের অর্থ হলো চাঁদ কপালি। আরবিতে মেয়ে হচ্ছে চন্দ্র, জাবিন হলো কপাল। আসলেই আমার মেয়েটা চাঁদ কপালি। দোকানদার সত্যিকার অর্থেই বিস্মিত হলো। আপনার মেয়ে? জি ভাই সাহেব, আমার মেজ কন্যা নাদিয়া মেহজাবিন। দোকানদার ড্রয়ার খুলে 100 টাকা ফেরত দিল। শাড়ির দাম পড়ল 550। মতিনুদ্দিন দোকানদারের ভদ্রতায় মোহিত হলেন। তার চোখে পানি এসে গেল। ঘরে অনেক রকম খাবার ছিল। নাদিয়ার ফুপু হোটেল থেকে রোস্ট, পোলাও আনিয়েছেন। মতিনুদ্দিন কিছুই খেতে পারলেন না। যাই খান ঘাসের মতো লাগে। তার খুব ইচ্ছা ছিল মেয়ের সঙ্গে খানিক গল্পগুজব করেন, তাও করতে পারলেন না। মেয়ে তার সামনেই আসে না। নিজ থেকে মেয়েকে ডেকে গল্প করা তার স্বভাব বিরুদ্ধ। রাতে যথাসময়ে শুতে গেলেন। সুরমা বললেন তিনি আজ নাদিয়ার সঙ্গে ঘুমোবেন। এটাও তার মনোকষ্টের কারণ হলো। তিনি ভেবেছিলেন স্ত্রীর সঙ্গে শুয়ে শুয়ে মেয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলবেন। তা হলো না। না হলে কি আর করা। মেয়ের শাড়ি কি পছন্দ হয়েছে? হয়েছে বোধহয়, কিছু তো বলল না। নতুন শাড়ি পরে সালাম করলো না। শুধু পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হলে হবে, না আদব কায়দাও শিখতে হবে? ফার্স্ট সেকেন্ড হওয়া কঠিন কিছু না, আদব কায়দায় দুরস্থ হওয়া কঠিন। শাড়ি পরতে বলেছিলাম, তার নাকি লজ্জা লাগছে। পরে আসতে বলবো? না থাক, যন্ত্রণা ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। মতিনুদ্দিন চোখ বন্ধ করে শুয়ে আছেন। তিনি নিশ্চিত আজ রাতে তার এক ফোঁটা ঘুম হবে না। বুকও কেমন যেন ধড়ফড় করছে। হার্ট অ্যাটাক ট্যাটাক হবে না তো? হার্ট অ্যাটাক হয়ে মরে থাকলেও কেউ কিচ্ছু টের পাবে না। এটা হচ্ছে কপাল। সংসার থেকেও সন্ন্যাসী। মতিনুদ্দিন তার প্রবন্ধ নিয়ে ভাবতে চেষ্টা করলেন। মাথায় কিচ্ছু আসছে না। চিন্তা ভাবনা সব এলোমেলো হয়ে গেছে। নজরুলের সেই কবিতাটা যেন কি, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবিতাটা ঠিক না। বেশিরভাগই নারী করে, পুরুষ করে সামান্যই। তাকে দিয়ে এর প্রমাণ তিনি কিছুই করতে পারেননি। মতিনুদ্দিনের পানির পিপাসা পেয়ে গেল। তিনি বাতি জ্বালালেন। ঘরে আজ পানি রাখা হয়নি, ভুলে গেছে। পানির জন্য যেতে হবে রান্নাঘরে। তিনি দরজা খুলে রান্নাঘরের দিকে রওনা হলেন। নাদিয়ার ঘরে বাতি জ্বলছে। মা মেয়ের হাসি শোনা যাচ্ছে। এই হাসিতে তিনি যুক্ত হতে পারছেন না। আশ্চর্য। আচ্ছা, তিতলিকে কি খবরটা দেয়া হয়েছে? তার শ্বশুরবাড়িতে কেউ কি একটা টেলিফোন করেনি? করেনি নিশ্চয়ই। করলে ওরা চলে আসতো। খবর না দেওয়ার মধ্যেও আনন্দ আছে। তিতলির শ্বশুরবাড়ির লোকজন ভোরবেলা খবরের কাগজ পড়ে সংবাদ জানবে। এর আনন্দও তো কম না। মতিনুদ্দিন পরপর 2 গ্লাস পানি খেলেন। তার পিপাসা মিটল না। অদ্ভুত ব্যাপার হচ্ছে, যতই পানি খাচ্ছেন পিপাসা ততই বাড়ছে। তিনি আরেক গ্লাস পানি হাতে বারান্দায় এসে বসলেন। ঘুম যখন হবেই না, বারান্দায় বসে থাকা যাক। আবারও নাদিয়ার হাসি শোনা যাচ্ছে। মা মেয়ে কি নিয়ে এত হাসাহাসি করছে? দরজায় টোকা দিয়ে তাদের কি বলবেন? এই তোমরা বাইরে চলে আসো, সবাই মিলে একসঙ্গে গল্প করি। না থাক, তারা আসবে, মুখ গম্ভীর করে বসে থাকবে। এর চেয়ে মা মেয়ে গল্প করুক। সুরের জন্য একটা শাড়ি কিনে আনলে হতো। কাগজে লিখে দিতেন মাতা শ্রেষ্ঠাকে সামান্য উপহার, ইতি মতিনুদ্দিন। না, সেটাও ঠিক হতো না, বাড়াবাড়ি হতো। কোনো ক্ষেত্রেই বাড়াবাড়ি করা উচিত না। বাড়াবাড়ি করার কারণে বড় বড় জাতি ধ্বংস হয়ে গেছে। তার চেয়ে বরং মনে মনে নারী জাগরণ বিষয়ক প্রবন্ধটার খসড়া করে ফেলা যাক। শুরুটা ইন্টারেস্টিং হওয়া দরকার। পড়তে গিয়ে পাঠক ভাববে গল্প পড়ছে। গল্পের লোভ দেখিয়ে তাকে জটিল প্রবন্ধে ঢুকিয়ে দেয়া হবে। শুরুটা এরকম করলে কেমন হয়? ঘুঘু ঢাকা ছায়া ঢাকা ছোট্ট সুন্দর সবুজ গ্রাম।
গ্রামের নাম পায়রাবন্দ। সেই গ্রামের একটি শিশু, তার নাম রোকেয়া। নাদিয়ার ঘর থেকে আবার হাসির শব্দ আসছে। মতিন উদ্দিন উঁচু গলায় বললেন, তোমরা একটু আস্তে হাসাহাসি করো, মানুষকে ঘুমোতে দেবে না। হাসির শব্দ থেমে গেল। মতিন সাহেবের মনটা খারাপ হয়ে গেল। হাসাহাসি করত, তিনি কেন ধমক দিলেন? সারা জীবন তিনি কি শুধু ভুলই করে যাবেন? তার চোখে পানি এসে গেল। সেই পানি কেউ দেখল না। আজকের গল্প পাঠের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে ছিল হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস মেঘ বলেছে যাব যাব। আজকে ছিল উপন্যাসটির 7ম পর্ব। এর পরবর্তী পর্বগুলো শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।